নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। আজকে ক্লাসে আমরা দেখে নেব এবছর উচ্চ মাধ্যমিকে 2024 উচ্চ মাধ্যমিকে ফিজিক্সের প্রশ্নপত্রে আসবে এরকম টপ 33 মার্কস কোশ্চেন। তো চলো শুরু করছি আজকে ক্লাসটা। তোমাদের বলে দেবো সেই টপ 33 মার্কস কোশ্চেন কি, যেগুলো থেকেই তোমরা এবছর পরীক্ষায় কমন অবশ্যই পাবে। তো চলো তোমরা দেখে নাও, যাদের এই কোশ্চেনগুলো করা আছে তারা একবার রিভিশন করে নাও, আর যারা পড়োনি তারা ভালো করে পড়ে নাও, এখনো টাইম আছে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম যে কোশ্চেনটা তোমাদের এবছর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু কি। তড়িৎ দ্বিমেরু কি? একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে রাখলে ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। ওকে, তো বলছে তড়িৎ দ্বিমেরু কি? একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে রাখলে ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। টর্কের টাও দিয়ে বোঝানো হয়। তো বলছে হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল? হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল? If an electric dipole placed in a uniform electric field, then calculate torque which is acting on the electric dipole. ওকে, তো এটা তোমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট? একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড। আগে বলে দিচ্ছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? একটি তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট? হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট? ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ ইলেকট্রিক ডাইপোল। ওকে, 3 নম্বর কোশ্চেন একই আসবে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট? ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড অন দ্য এক্সিস অফ এন ইলেকট্রিক ডাইপোল। 4 নম্বর কোশ্চেন হচ্ছে একই তড়িৎ
দ্বিমেরু কি, তড়িৎ দ্বিমেরু কি তোমাকে জিজ্ঞাসা করলো। এর যে কোনো অবস্থানের জন্য, যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। রাশিমালা নির্ণয় করো। হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল? ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পজিশন ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। ওকে, তো এই যে চারটে কোশ্চেন তোমাদের বললাম, একটা তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, আর একটা তড়িৎ দ্বিমেরুর যে কোনো তিনটে পজিশন, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, একটা এক্সিয়াল পয়েন্ট, আরেকটা তোমার হচ্ছে কি এনি পজিশন। এই চারটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তুমি পরীক্ষায় দেখতে পাবে। এই 5 নাম্বার যে কোশ্চেনটা তোমাদের অতি গুরুত্বপূর্ণ এবছর, সেটা হচ্ছে গাউসের উপপাদ্যটি লেখো। উপপাদ্যটি লেখো। স্টেট গস থিওরেম, স্টেট গস থিওরেম এর প্রয়োগে একটি কিউ আধানের গোলীয় খোলকের যার ব্যাসার্ধ তোমার দেওয়া থাকবে ক্যাপিটাল আর, ঠিক আছে। এর প্রয়োগে একটি কিউ আধানের গোলীয় খোলকের কেন্দ্র থেকে দূরত্ব আর এর জন্য 1 নাম্বার তোমাকে বলে দেবে আর গ্রেটার দেন আর লেস দেন ক্যাপিটাল আর। 2 নম্বর তোমাকে বলে দেবে আর গ্রেটার দেন আর। 3 নাম্বার বলে দেবে আর ইকুয়াল টু আর। এই তিনটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো। তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো। ওকে, তাহলে কোশ্চেন তোমার কি দেবে না, গাউসের উপপাদ্যটি লেখো। এর প্রয়োগে একটি কিউ আধানের গোলীয় খোলকের যার ব্যাসার্ধ হচ্ছে আর, কেন্দ্র থেকে দূরত্ব আর এর জন্য এই তিনটে পয়েন্ট দেখো। আর লেস দেন আর মানে কি না, এটা হচ্ছে গোলীয় খোলকের ভেতরে। আর গ্রেটার দেন আর মানে কি না, গোলীয় খোলকটির বাইরে। আর আর ইকুয়াল টু আর মানে কি না, গোলীয় খোলকটির ঠিক ওপরে। ইংলিশ মিডিয়ামে আছো তার জন্য বলে দিচ্ছি, স্টেট গস থিওরেম অ্যান্ড ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড ইনসাইড, আউটসাইড অ্যান্ড অন দ্য স্ফেরিক্যাল সেল হুইচ হ্যাভ কিউ চার্জেস। ওকে, এটা তোমাদের বার করতে হবে। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের জুড়ে দিতে পারে, সেটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব আর বৃদ্ধির সাথে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো। ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। ওকে, অর্থাৎ আর ভার্সেস ই এই গ্রাফটা আসতে পারে ফর স্ফেরিক্যাল সেল, যেটা স্ফেরিক্যাল সেলের জন্য তার সেন্টার থেকে যত ডিস্টেন্স বাড়বে তার জন্য তোমার ইলেকট্রিক ফিল্ডটা যেভাবে চেঞ্জ হচ্ছে তার একটা গ্রাফ তুমি এখানে ড্র করো। সেখান থেকে হয়তো 3টে পয়েন্ট জায়গায় তোমাকে 2টো পয়েন্ট দিল, আর একটা গ্রাফটা দিল, নিয়ে 2 প্লাস দিল 1। থিওরেম থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা টেস্ট পেপারে আমরা পাতায় পাতায় দেখতে পাচ্ছি। প্রথমে তোমাকে জিজ্ঞাসা করবে যে স্টেট গস থিওরেম বা গাউসের সূত্রটি লেখো। গাউসের সূত্র বলতে পারে, গাউসের উপপাদ্য বলতে পারে,
ঠিক আছে, তাই গাউসের উপপাদ্যটি লেখো বা গাউসের সূত্রটি লেখো। এর প্রয়োগে কুলম্বের সূত্রটি প্রমাণ করো। কুলম্বের সূত্রটি প্রমাণ করো। আমরা এর টেস্ট পেপার কেটে দেখতে পাচ্ছি যে টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে প্রায় পেজে এই কোশ্চেনটা আসছে যে স্টেট গস থিওরেম অ্যান্ড প্রুফ কুলাম্বস ল ফ্রম গস থিওরেম। ওকে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নাম্বার সেটা হচ্ছে গাউসের সূত্র থেকে আরেকটি কোশ্চেন। গাউসের উপপাদ্যটি লেখো। এর প্রয়োগে কিউ আধানের এবং ল্যামডা তলমাত্রিক ঘনত্বের অসীম দৈর্ঘ্যের তার থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। স্টেট গস থিওরেম অ্যান্ড ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড ফ্রম এ ইনফিনিটি চার্জড ওয়্যার অফ চার্জেস কিউ অ্যান্ড হুইচ হ্যাভ লাইন চার্জ ডেন্সিটি ল্যামডা। তো এই কোশ্চেনটা তোমরা কিন্তু করে যেও। গস থিওরেম থেকে যে 3টে কোশ্চেন বললাম একটা কোশ্চেন আসবে, আর তড়িৎ দ্বিমেরু থেকে যে 4টে কোশ্চেন বললাম সেখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবে। ঠিক আছে, তো এগুলো ভালো করে যেও। দেখো 8 নাম্বার যে কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমবিভব তল কি। দেখাও এই তলের ওপর একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি আধানকে সরাতে কোনো কার্য করতে হয় না। অথবা কোশ্চেনটা তোমাদের আসতে পারে দেখাও তড়িৎ ক্ষেত্রের দিক সমবিভব তলের সাথে লম্বভাবে থাকে। ওকে, তো এই কোশ্চেনটা তোমাদের হয় এটা কিংবা এটা পরীক্ষায় এবছর দিতে পারে যে হোয়াট ইজ ইকুইপোটেনশিয়াল সারফেস, এবং ওই ইকুইপোটেনশিয়াল সারফেসের একটা পয়েন্ট থেকে অন্য কোনো একটা পয়েন্টে একটা চার্জকে যদি ডিসপ্লেস করা হয়, যদি সেটাকে রিমুভ করা হয়, তাহলে কোনো ওয়ার্ক ডাউন করতে হবে না। এটা ফার্স্ট কোশ্চেন। আর এটা হচ্ছে যে ওই ইকুইপোটেনশিয়াল সারফেসের যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা সেটা ওই ইকুইপোটেনশিয়াল সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তোমাদের সেটা দেখাতে হবে। ওকে, তো এই দুটো কোশ্চেন, এই কোশ্চেন তোমরা করে যেও, এটা করে যেও। ঠিক আছে, 9 নাম্বার কোশ্চেন তোমরা যেটা করে যাবে সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তিটা করে যাবে। এবার এটা কোনটা করবে, দেখো দুটো চার্জকে বলে দেবে, দুটো চার্জকে Q1 Q2 চার্জকে আর দূরত্বে স্থাপন করতে যে কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যের যে রাশিমালা, অথবা বলে দেবে যে দুটো চার্জ Q1 Q2 কে আর দূরত্বে স্থাপন করতে যে স্থিতিশক্তির প্রয়োজন তার রাশিমালা নির্ণয় করো। ঠিক আছে, এই কোশ্চেনটা, অথবা তড়িৎ স্থিতিশক্তিকে একটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুকে তার টর্কের বিরুদ্ধে এর উপর ক্রিয়াশীল যে টর্ক, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরুকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা আছে, সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, তো ওর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। এবং ওর সঙ্গে জুড়ে দেবে যেটা আমি কোশ্চেন বললাম প্রথমে, এবং তার সঙ্গে জুড়ে দেবে যে যদি ওই টর্কের বিরুদ্ধে যদি কার্য করতে হয়, কি করতে হয় না কার্য করতে হয়, তখন কি পরিমাণ শক্তি ওই ডাইপোলটা বা তড়িৎ দ্বিমেরুর উপর সঞ্চিত হবে তার রাশিমালা নির্ণয় করো। সেটা হবে U = PE cos θ। ওকে, তো 10 নাম্বার কোশ্চেনটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
ধারকের ধারকত্ব, ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে, ধারকে কিউ পরিমাণ, ধারককে কিউ পরিমাণ আধানে আহিত করতে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। ওকে, তো বলবে যে ধারকের ধারকত্ব অর্থাৎ একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কোন কোন বিষয় অর্থাৎ কোন কোন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। আর আসবে যে একটা ধারককে অর্থাৎ একটা ক্যাপাসিটরকে যদি কিউ চার্জ দেওয়া হয় তাহলে ওর মধ্যে কতটা এনার্জি স্টোর হবে তার রাশিমালা, অর্থাৎ কিউ ইজিক্যাল টু হাফ সি ভি স্কোয়ার অথবা কিউ স্কোয়ার বাই 2c। এইটা তোমাকে প্রুভ করতে হবে। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ওকে, এবার 11 নম্বর যে কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দুটি পরিবাহীর মধ্যে আধানের বণ্টন দেখাও। দুটি পরিবাহীর মধ্যে আধানের বণ্টন তাদের ধারকত্বের অনুপাতে হয়। এক্ষেত্রে কি পরিমাণ শক্তির ক্ষয় হবে। ওকে, তো এই কোশ্চেনটা কি না, দুটো তোমার কি বলো কন্ডাক্টর আছে, দুটো চার্জ কন্ডাক্টর আছে যাদের পোটেনশিয়াল ভিন্ন ভিন্ন। বলে দেবে একটা পোটেনশিয়াল V1 অন্যটা পোটেনশিয়াল V2, একটা তোমাকে ক্যাপাসিট্যান্স C1 অপরটি ক্যাপাসিট্যান্স C2, মানে যদি খুব ডিটেলসে দেয়। এবার ওদেরকে যদি একটা তার দিয়ে যদি জয়েন করা হয় তাহলে বলবে দেখাও যে ওদের চার্জের যে ডিস্ট্রিবিউশনটা সেটা কি হয়ে যাচ্ছে না ধারকত্বের অর্থাৎ ক্যাপাসিট্যান্সের যে রেশিও তার যে রেশিও অনুযায়ী হচ্ছে। আর এক্ষেত্রে কি পরিমাণ এনার্জি লস হবে তার যে তোমার ইকুয়েশন সেটা বের করতে দেবে। অর্থাৎ এনার্জি লসের ইকুয়েশন কি, হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর চার্জের যে বন্টনটা অর্থাৎ Q1 ড্যাশ ইস টু Q2 ড্যাশ ইজিক্যাল টু হয়ে যাবে C1 ইস টু C2। এগুলো একটু ভালো করে দেখে যেও। এবার 12 নাম্বার যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্রটি লেখো। অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্রটি লেখো। এই সূত্রের প্রয়োগে একটি দীর্ঘ সলিনয়েডের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। যদি সলিনয়েড না আসে তাহলে এই কোশ্চেনটা তোমার টরয়েড আসবে। এটা আসবে কি, টরয়েড আসবে, যে টরয়েডের
অক্ষের ওপর হয় সলিনয়েড কিংবা টরয়েড একটা কোশ্চেন সেট হবে। চুম্বক ক্ষেত্রের রাশিমালা একটা কোশ্চেন এখান থেকে সেট তোমার হবেই। যে অ্যাম্পিয়ারের সার্কিউটার ল অফ অ্যাম্পিয়ার তোমাকে লিখতে বলবে এবং তার সাথে এই অ্যাম্পিয়ার সার্কিউটার লকে ব্যবহার করে একটা সলিনয়েডের অক্ষের ওপর অর্থাৎ একটা বলবে লং সলিনয়েডের তার যে এক্সিস সেই এক্সিসের ওপর ম্যাগনেটিক ফিল্ডের যে মানটা তোমাকে ভ্যালুটা তোমাকে বের করতে বলবে। যদি সলিনয়েড না আসে তাহলে আসবে টরয়েড এবং টরয়েডের যে এক্সিস সেই এক্সিসের ওপর অ্যাম্পিয়ারের সার্কিউটার ল ব্যবহার করে ইউজ করে তোমাকে কি করতে হবে না ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা বের করতে হবে। নেক্সট 13 নম্বর যে কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি আয়তাকার কুণ্ডলী তারকে সুষম চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল ভাবে রাখলে ওই কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। ঠিক আছে, যদি লম্বভাবে রাখা হতো তবে টর্কের মানের কি পরিবর্তন হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে একটা রেক্টেঙ্গেল একটা শেপের একটা যদি তোমার কুণ্ডলী তারকে মানে একটা রেক্টেঙ্গেল শেপের একটা ওয়্যার আছে তাকে আমরা কি করছি না ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছি, তাহলে কত টর্ক কাজ করবে? তো ফার্স্ট যে কেসটা সেটা আমরা বলেছি যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আমরা তাকে প্যারালাল ভাবে কি করছি রেখেছি। এরপর যদি তাকে পারপেন্ডিকুলার ভাবে যদি রাখা হয় ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তাহলে টর্ক কি হবে? তাহলে মনে রাখবে যে টর্ক টাউ ইজ ইকুয়াল টু হয় বিনা সাইন থিটা। এখানে বি বলতে কি ম্যাগনেটিক ফিল্ড, আই বলতে না কারেন্টের ভ্যালুটা, এন বলতে পাক সংখ্যা বা নাম্বার অফ টার্ন এর ক্ষেত্রফল অথবা এরিয়া ভেক্টর যাকে বলছে, আর থিটাটা হচ্ছে কি না বি এবং এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার থিটা। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যদি এটাকে প্যারালাল ভাবে রাখা হয় তখন কিন্তু এই থিটার মানটা হয়ে যাবে কত 90 ডিগ্রি। যদি রাখা হয় প্যারালাল ভাবে অর্থাৎ যদি রাখা হয় সমান্তরাল ভাবে তখন কিন্তু বসাবো 90 ডিগ্রি। বলছি সমান্তরাল হওয়া উচিত 0 কিন্তু হবে 90 ডিগ্রি, অ্যান্সার হয়ে যাবে টাউ ইকুয়াল টু বি না। যদি লম্বভাবে রাখা হতো তাহলে বলছি লম্ব 90 ডিগ্রি কিন্তু বসাবো কত 0 ডিগ্রি, হয়ে যাবে কত 0, টাউ ভ্যালু হবে 0। ওকে, তাহলে এই কেসটা তোমরা কিন্তু ভালো করে করে যেও। 14 নম্বর যে কোশ্চেনটা তোমরা পড়বে সেটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটারের কার্যনীতি তোমাদের পরীক্ষায় আসবে যে কার্যনীতি লেখো, অথবা আসতে পারে যে এর সাম্যাবস্থানের শর্তটি প্রতিষ্ঠা করো। সাম্যাবস্থানের শর্তটি প্রতিষ্ঠা করো। এর সঙ্গে তোমাদের কোশ্চেন জুড়ে দেবে যে গ্যালভানোমিটারের সুবেদিতা কিভাবে বৃদ্ধি করা যায়। গ্যালভানোমিটারের প্রথমে বলবে যে গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা
এবং বিভব সুবেদিতা কি? বিভব সুবেদিতা কি? কিভাবে তা বৃদ্ধি করবে? কিভাবে তা বৃদ্ধি করবে? ওকে, তা আসবে যে চলক কুণ্ডলী গ্যালোমিটার বা একটা মুভিং কয়েল গ্যালোমিটারের কার্যনীতি অর্থাৎ এর ওয়ার্কিং ফাংশনটা তোমাদের বলবে লিখতে, অথবা বলবে সাম্যাবস্থানের শর্ত, দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, এটা তোমাদের আসতে পারে। এবং তার সাথে এর প্রবাহ সুবেদিতা এবং বিভব সুবেদিতা অর্থাৎ কারেন্ট সেন্সিটিভিটি এবং ভোল্টেজ সেন্সিটিভিটি, এই জিনিসটা কি বা এদের যে সমীকরণটা ইকুয়েশনটা তোমাকে লিখতে বলবে, এবং তার সঙ্গে কিভাবে এগুলোকে বৃদ্ধি করা হয়, কিভাবে এগুলোকে বাড়ানো যায়, সেগুলো তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। সাথে তোমরা কিভাবে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার এবং গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারে কনভার্ট করা যায় সেই সেকশনটাও একবার দেখে রেখো। এই যে চ্যাপ্টারটা, এখান থেকে তোমরা যে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কি, সাইক্লোট্রন যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কি, এবং তার সাথে ওই সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রন কণাকে কি ত্বরান্বিত করা যায়, এই ধরনের কোশ্চেন। তারপর লরেঞ্জ বল কি, লরেঞ্জ বলের সমীকরণ খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে যাও। দেখো এরপর 15 নম্বর যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের রাশিমালা নির্ণয় করো। বোর ম্যাগনেটন কি? বোর ম্যাগনেটন কি? এই ধরনের কোশ্চেন তোমার আসতে পারে। কোশ্চেন হচ্ছে যে একটা পরমাণু নিউক্লিয়াস অর্থাৎ একটা অ্যাটমের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে ঘিরে একটা কি করছে না ইলেকট্রন রোটেট করছে, সার্কুলার যে অরবিটে কি করছে না রোটেট করছে। এর ফলে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হবে তৈরি, সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা হবে কত, এটা হচ্ছে সেই কোশ্চেনটা। আর হোয়াট ইজ বোর ম্যাগনেটন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 16 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে চৌম্বক প্রবণতা এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কি? দেখাও। দেখো চৌম্বক প্রবণতাকে আমরা যদি কে দিয়ে লিখি, আপেক্ষিক চৌম্বকতা যদি মিউ আর দিয়ে লিখি, বলবে দেখাও মিউ আর ইজ ইকুয়াল টু 1 প্লাস কে, এই প্রুফটা আসতে পারে। দেখো চৌম্বক প্রবণতা মানে কি? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। আর আপেক্ষিক চৌম্বকতা মানে কি না ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। এই দুটোর মধ্যে তোমাদের ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে এবং তার সঙ্গে ওদের মধ্যে এই সম্পর্কটা বা রিলেশনটা তোমাদের পরীক্ষা আসতে পারে। এখান থেকে আর কি কোশ্চেন তোমরা করবে, এখান থেকে তোমরা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স এবং ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, এই তিনটে সাবস্টেন্সের মধ্যে পার্থক্য করবে। তার সঙ্গে স্থায়ী চুম্বক এবং তড়িৎ চুম্বক, তার সঙ্গে ট্রান্সফরমারের কোর বা ডায়নামোর কোর যে পদার্থ দিয়ে তৈরি করা হয়, সেই পদার্থগুলো বৈশিষ্ট্যগুলো তোমরা করে রেখো যে কী ধরনের পদার্থ এখানে ব্যবহার করা হয়। ওকে, এবং এখান থেকে একটা অঙ্ক আসবে। আমি যে প্রত্যেক সেকশন বলছি, দেখো এতক্ষণ তোমাদের দেখো ধারকত্ব থেকেও বলেছি, ধারকত্ব থেকে কিন্তু অঙ্ক আসবে, একটা মনে রেখো। আমি শুধু থিওরি পোর্শনগুলো বলছি, একটা অঙ্ক আসবে এবং অঙ্কের ক্লাস আমার দেওয়া আছে যে ইম্পর্টেন্ট কী কী অঙ্ক আসছে ধারকত্ব থেকে। তার সঙ্গে কি এই সেকশন থেকে তোমাদের বিনতিকোণ ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এই সম্পর্কিত অঙ্ক আসতে পারে, যে ভূচৌম্বক ক্ষেত্রের তোমার অনুভূমিক প্রাবল্য, লম্ব প্রাবল্য, এই সম্বন্ধীয় অঙ্ক এখান থেকে আসতে পারে। থিওরির সঙ্গে অঙ্ক জুড়ে দেবে, থিওরি ভালো করে যাবে এবং তার সঙ্গে অঙ্ক এই সেকশনগুলো থেকে ভালো করে যেও। দেখো এবার আলো থেকে তোমাদের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে প্রথম কোশ্চেনটা তোমাদের সমান্তরাল কাঁচফলক বা প্যারালাল গ্লাস স্ল্যাবের যে
সেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সেকশনের এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে তোমরা কি করবে না, ওই গ্লাস স্ল্যাবের যে ম্যাক্সিমাম যে পার্শ্ব সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হয় কত না, গ্লাস স্ল্যাবটার যে বেদ টি তার সঙ্গে সমান, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ওটাও তোমরা করে রেখো, আর এটা তো করবে অবশ্যই। তার সঙ্গে এই কোশ্চেনটা কি না, একটা জলাশয়ের এই গভীরতা, একটা মাছ আছে এবং মাছের কি মনে হয় যে জগৎটা হচ্ছে একটা বৃত্তাকার, একটা বৃত্তের মধ্যে সে জগৎ দেখতে পায়। তা বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে h/√μ²-1। এই কোশ্চেন তোমাদের ঘুরেও আসতে পারে। কোশ্চেনটা তোমার দিয়ে দিল যে একটা জলাশয়ের মধ্যে একটা কোনো একটা সপ্রভ বস্তু মানে টর্চ বা একটা যে কোনো লাইট পড়ে গেছে, এবং সেই লাইট থেকে যে লাইটটা বেরিয়ে আসছে সেটা কি না ওই জলের তলটার উপর একটা গোল একটা স্পট তৈরি করছে। তাহলে সেই গোল স্পটটার ব্যাসার্ধ হচ্ছে এইটা। ওকে, তার সঙ্গে কোশ্চেন তোমার কি, আলোকবাহী তন্তু কি বা অপটিক্যাল ফাইবার কি, এর কার্যনীতি অর্থাৎ এটা কিভাবে কাজ করছে, ওয়ার্কিং ফাংশন এবং এর ব্যবহার একটা তোমার আসতে পারে। তার সঙ্গে আসতে পারে প্রিজম থেকে দুটো তোমাদের প্রমাণ। একটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে যে আপতন কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এবং তার সঙ্গে চ্যুতি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এই দুটোর মধ্যে যে গ্রাফটা সেটা ইম্পর্টেন্ট, এবং সেই গ্রাফ থেকে মিনিমাম ডেভিয়েশনের শর্তটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর কোশ্চেন হচ্ছে যে এই ন্যূনতম চ্যুতি বা মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে এই প্রুফটা তোমাদের বারংবার আমরা দেখতে পাচ্ছি টেস্ট পেপারে বিভিন্ন পেজে, মিউ ইকুয়াল টু সাইন a প্লাস ডেল্টা m/2 বাই সাইন a/2। এটা কি না প্রিজমের কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রিজম, এবং ডেল্টা mটা হচ্ছে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, মিউ হচ্ছে প্রিজমটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। 22 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে দুটি f1 f2 ফোকাস দৈর্ঘ্যে পাতলা উত্তল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য হবে f = f1 f2 বা f1 + f2। অর্থাৎ দুটো থিন লেন্স আছে, দুটো কনভেক্স লেন্স, দুটোই থিন এবং তারা পরস্পরের কন্ট্যাক্টে আছে, একটা ফোকাল লেন্থ f1 অপরটার ফোকাল লেন্থ f2, তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ f = হবে f1 f2 বা f1 + f2। এটা খুব ইম্পর্টেন্ট। তারপর বলছে যে যদি বস্তু এবং পর্দার মাঝে একটা উত্তল লেন্সকে রাখা হয় এবং উত্তল লেন্সের দুটি পৃথক অবস্থানের জন্য পর্দায় দুটো সদ্বিম্ব পাওয়া যায়, তাহলে দেখাও d = d1 d √d1 × d2, যেখানে d1 d2 হচ্ছে প্রতিবিম্বের হাইট আর d হচ্ছে বস্তুর উচ্চতা। অর্থাৎ যদি একটা অবজেক্ট এবং স্ক্রিনের মাঝে একটা কনভেক্স লেন্সকে রাখা হয় এবং কনভেক্স লেন্সের দুটো পৃথক অবস্থানের জন্য, দুটো আলাদা ডিফারেন্ট যে পজিশনের জন্য যদি স্ক্রিনে দুটো আমরা রিয়েল ইমেজ পাই, তাহলে দেখাতে বলছে যে d = √d1 d2, যেখানে d1 d2 হচ্ছে ওই ইমেজ দুটির হাইট আর d হচ্ছে অবজেক্টটার হাইট। ওকে, এটা হচ্ছে লেন্স নির্মাতা সূত্র, লেন্স মেকার ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে যেও। এবং তার সঙ্গে 25 যে কোশ্চেনটা, এটা থেকে একটা কোশ্চেন এবছর 100% গ্যারান্টি আছে দিতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার কি যে একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, তার রেখাচিত্র অর্থাৎ তার ছবিটা এবং তার সঙ্গে কৌণিক বিবর্ধন মানে হচ্ছে তার অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের যে ইকুয়েশন শুধু লিখতে হবে, 2+1 থাকবে। যদি যৌগিক অনুবীক্ষণ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ না আসে, তার টেলিস্কোপ অবশ্যই আসবে এবং টেলিস্কোপের মধ্যে হয় তোমার দেবে প্রতিসারক টেলিস্কোপ অর্থাৎ রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, অথবা তোমার দেবে প্রতিফলক টেলিস্কোপ বা রিফ্লেক্টিং টেলিস্কোপ। একই, তোমাকে ছবি আঁকতে হবে এবং তার সঙ্গে কৌণিক বিবর্ধন বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন আসে মানে শুধু লিখে দিতে হবে, প্রমাণ করার দরকার নেই। দেখো লাইটের মধ্যে তাহলে আমরা প্রতিসরণ, লেন্স এবং আলোকীয় যন্ত্রাদি থেকে তোমাদের 3 নম্বরের কোশ্চেনের সাজেশন দিলাম। প্রতিফলন এবং বিক্ষেপণ বিচ্ছুরণটা দিলাম না, এখান থেকে তোমাদের করার দরকারও নেই। তোমরা এই 3টে চ্যাপ্টার ভালো করে যেও। এবার ব্যাপারটা হচ্ছে ব্যতিচার, সমবর্তন, অবর্তন, এগুলো কি হবে, এগুলো 5 নম্বরের কোশ্চেন তোমাদের করতে হবে। তো 5 নম্বরের কোশ্চেনের ভিডিও আমি কয়েকদিন পর দেবো, কালকে কিংবা পরশু মধ্যে তোমাদের দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তোমরা সঙ্গে থেকো। সেমিকন্ডাক্টর ফিক্স থেকে তোমরা কি পড়বে না পিএন সংযোগ কি, হোয়াট ইজ পিএন জাংশন, এবং পিএন জাংশনের সম্মুখ এবং বিপরীত অর্থাৎ ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের কার্ভ বা গ্রাফটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে রেখো। এটা এই বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% আসবে, তুমি ধরেই নাও। পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী কি করে তৈরি করা হয়, এখানে সংখ্যা গুরু এবং সংখ্যা লঘুকে অর্থাৎ মেজরিটি এবং মাইনরিটি যে কেরিয়ার তারা কারা, এবং পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী ক্ষেত্রে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সেটা তোমার আঁকতে হবে, অর্থাৎ শক্তিপটি চিত্র তোমাদের অঙ্কন করতে হবে। আর এই 3টে যে ডায়োড অর্থাৎ এলইডি, সোলার সেল এবং ফটোডায়োড, প্রত্যেকটা কার্যনীতি এবং ভিআই লেখচিত্র তোমাদের আঁকতে হবে। তার সঙ্গে এনপিএন সাধারণ নিঃসারক অর্থাৎ কমন
অ্যামিটার এনপিএন ট্রানজিস্টরকে কিভাবে আমরা বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার রূপে কাজে লাগাই, তার বর্তনী চিত্র এবং তার বর্তনীযুক্ত আঁকতে হবে, সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে এবং লিখতে হবে যে কীভাবে আমরা তৈরি করব। এর সাথে তোমরা কি করবে না কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা যায়, প্রত্যেকটা গেট এবং তার সঙ্গে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট যেটা তোমার কি না নর এবং ন্যান্ড সেটা ভালো করে করবে, ডি মর্গানের থিওরেম তোমরা ভালো করে করবে। এগুলো করলেই তোমরা সেমিকন্ডাক্টর এবং ডিজিটাল বর্তনী থেকে 3 নম্বরের যে কোশ্চেন এলেই তোমরা কিন্তু করে দিতে পারবে। অ্যাটম এবং নিউক্লিয়াই বা পরমাণু এবং নিউক্লিয়াস থেকে এই কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে। প্রথম কোশ্চেনটা কি না হাইড্রোজেন বর্ণালী বা হাইড্রোজেন স্পেকট্রাম থেকে তোমাদের কোশ্চেন আসবে। স্পেকট্রামটা তোমাদের ড্র করতে বলতে পারে, অথবা প্রত্যেকটা স্পেকট্রামের বলতে যে প্রত্যেকটা স্পেকট্রাম কীভাবে হচ্ছে তৈরি, ঠিক আছে? তো লাইম্যান সিরিজ, বামার সিরিজ, এইভাবে যে সিরিজগুলো আছে এবং তার সঙ্গে ধরো কোনো একটা সিরিজের বলে দিল যে দীর্ঘতম বা সব থেকে লংগেস্ট বা সব থেকে স্মলেস্ট তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত। তার সঙ্গে তোমাকে বৈশিষ্ট্যমূলক এক্স রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কীভাবে সেটা তৈরি হচ্ছে, অর্থাৎ কে আলফা কে বিটা এল আলফা এল বিটা জাস্ট কীভাবে তৈরি হচ্ছে সেই ছবিটা, আর কিছু না। তার সঙ্গে তোমাদেরকে মোজলের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোজলের সূত্র এবং রুট ওভার অফ নিউ ভার্সেস জেড লেখচিত্র, জেড বলতে পরমাণুর সংখ্যা অর্থাৎ নাম্বার অফ প্রোটনস, এই লেখচিত্র খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে এখান থেকে আয়নন শক্তি এবং আয়নন বিভব, আয়োনাইজেশন এনার্জি এবং আয়োনাইজেশন পোটেনশিয়াল থেকে তোমাদের অঙ্ক আসতে পারে, ছোট ছোট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? যে ওর সঙ্গে তোমার হয়তো একটা জুড়ে দিল। 32 নম্বর হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভর ত্রুটি বা মাস ডিফেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্যমূলক এক্স রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে মাস ডিফেক্ট কি, বাইন্ডিং এনার্জি কি এবং বাইন্ডিং যে এনার্জি তার সঙ্গে ভর ত্রুটির সম্পর্ক কি, নিউক্লিয় প্রতিবন্ধন শক্তি অর্থাৎ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন্স এবং তার সঙ্গে ভর সংখ্যা বা মাস নাম্বারের যে লেখচিত্র সেই লেখচিত্র খুব ইম্পর্টেন্ট। এবং লেখচিত্র থেকে স্টেবল স্টেট আনস্টেবল স্টেট ইম্পর্টেন্ট, বা লেখচিত্র তোমাকে বলে দেবে যে স্টেবল মানে কি সুস্থিত অঞ্চল এবং অস্থির অঞ্চল তোমাকে বলবে চিহ্নিত করো, অথবা বলবে যে সুস্থির এবং অস্থির অঞ্চল থেকে কিভাবে আমরা নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন সম্বন্ধে একটা আইডিয়া পাই। ওকে বেশ, তারপরে তোমার 33 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধের রাশিমালাটি লেখো, অর্থাৎ নিউক্লিয়ার যে ব্যাসার্ধ বা রেডিয়াস তার রাশিমালা, এবং দেখাতে হবে যে নিউক্লিয় ঘনত্ব বা নিউক্লিয়ার যে ডেনসিটি সেটা ভর সংখ্যা অর্থাৎ মাস নাম্বার উপর ডিপেন্ড করে না। তার সঙ্গে তোমার তেজস্ক্রিয় বিঘটনের সূত্র অর্থাৎ যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে যে ডিকে যে লটা আছে সেই লটা, এবং সেই ল থেকে হাফ লাইফের সঙ্গে বিঘটন ধ্রুবক অর্থাৎ ডিকে কনস্ট্যান্টের যে সম্পর্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমরা অ্যাটম এবং নিউক্লিয়াই পরমাণু নিউক্লিয়াস থেকে করে যেও কমন পেয়ে যাবে। কোয়ান্টাম তত্ত্ব থেকে তোমাদের 3 নম্বরে একটা কোশ্চেন থাকে। তো কোয়ান্টাম তত্ত্ব থেকে তোমাদের কি কোশ্চেন আসবে, কি কোন পার্টিকুলার কোশ্চেন আসবে সেটা আমি বলছি না, কারণ কোয়ান্টাম তত্ত্বের একটা ওয়ান শট ভিডিও আমি দিয়েছি মাত্র 30 মিনিটের গোটা চ্যাপ্টার এবং তার সঙ্গে সাজেশন। যারা শেষ অবধি ক্লাসটা দেখলে তারা বুঝতে পারলে যে স্থির তড়িৎ, তার সঙ্গে চুম্বকত্ব, আলো এবং মডার্ন ফিজিক্সের যে টপিকগুলো বললাম এখান থেকে তোমাদের 3 নম্বর কোশ্চেন আসছে। তো বেস্ট 30 আমি 3 নম্বর কোশ্চেন তোমাদের লিখেছি, তার মধ্যে বাকি 5-6টা কোশ্চেন এক্সট্রা হয়ে গেল, তোমরা এগুলো করে যেও কারণ ইম্পর্টেন্ট 30টার মধ্যে করা গেল না, ঠিক আছে? তো ভালো করে পড়ো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।